তোরা দে সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
মাটি আমার অঙ্গে মাটিয়ে দেনা খোদা, আজ নিশীথে আমি একটি স্বপ্ন দেখলাম। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটে। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নমণি পুত্র শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? কোথায় কোথায় প্রহরী? যাও প্রহরী, উজির উমরকা বেগম হুসনা বানু ও শিশু কামালকে এই রাজ দরবারে পাঠিয়ে দাও। হ্যালো, চলো, হ্যালো 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 হ্যালো। আমায় টেনশন করেছেন জাহাপনা। উজির সাহেব বলুন জাহাপনা। আমি আজ নিশীথে একই স্বপ্ন দেখেছি। কে যেন আমায় ডেকে বলছে, তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব জনাব, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরো ওই শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আমি আপনার হাতে। আমার রূপনগরের হিন্দু মুসলমান, ধনী গরিব, তাদেরকে আপনারা হাসি খুশিতে ধরে রাখবেন। যাব না, এ আপনি কি বলছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে চলে যাবেন? কেঁদো না বেগম, কেঁদো না। দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না। একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, এসো এসো বাবা কামাল, তুমি আমার কাছে এসো। পিতা, পিতা গো, আমাকে একা পেলে চলে যাবে? না বাবা কামাল, কাঁদিস নে। শুধু আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে নিজ হতে মানুষ করে রাজমুকুট তোর মাথায় পরিয়ে দিতে পারলাম না। এবার এসো আমার কাছে এসো। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। যাবো না, যাবো না। বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসনের দায়িত্ব তোমার হাতে আমি রেখে গেলাম। আমার উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। যাব না, এ আপনি কি বলছেন? বেগম সাহেব করেন রাজ্য পরিচালনা?
সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাদের কোনো অন্যায় কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যাবো না পিতা 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 গো, কি আপনি এমন করছেন কেন? আমার সবাই পুড়ে এসেছে। না পিতা পিতা গো, না যাবো না। পিতা কাঁদিসনি বাবা কামাল, কাঁদলে আর কি হবে? তোমার পিতার কোনোদিন ফিরে আসবে না বাবা, কোনোদিন ফিরে আসবে না। মা মাগো, সত্যি পিতা কি আমাকে ছেড়ে চলে গেছে? আমি কি আর কোনোদিন কাউকে পিতা বলে ডাকতে পারবো না? আরে দারু বিধি গো যেন আকাশ বেগে পড়লো আমার মা আতায়। পিতা পিতা গো, পিতা পিতা গো, আকাশ বেগে পড়লো আমার মা আতায়। কালে পিতাহারা মাতা গো, মাতা শৈব কেমন করে গো দারুণ দিদি দিদি গো পিতা। কাঁদিসনি বাবা, কাঁদিসনি। কেঁদো না বাবা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার হয়ে গেছে, চলুন জাহাপনার মৃতদেহকে নিয়ে আমরা কাপড় কাপড়ের ব্যবস্থা করি। হ্যাঁ তাই চলুন। রূপনগরের নবাবের মৃত্যু হতে না হতেই বেগম সুস্তা বানু রাজ্য পরিচালনা করছে। এখন ইচ্ছে করলে আমি তোমাকে নিয়ে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জয় হরিকা? উজির সাহেব, বলো জবল্লিকা। সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন কি উপায়ে সেই সিংহাসন দখল করা যায়? বেগম হস্তা বানু ও তার শিশুপুত্র কামালকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিলে আমাদের পথের কাঁটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তারপর তারপর আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজিরে আলম। বেগম, বেগম আর শাহজাদাকে এইভাবে হত্যা করলে রাজ্যে একটা বিরাট গোলাপ হয়ে যাবে। না 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 না, আর কখনো হতে পারে না। উজির সাহেব, ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। না শুধু বাধা দিতে নয়,
সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা, মনে করে দেখুন। একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছিল না, উদার জেলা চটপট করে খাচ্ছিল, আর আপনি দুহাত করে রাস্তা রাস্তা করে দিচ্ছেন দুটো অন্যের জন্য। সেদিন নবাব সাহেব রাস্তা থেকে আপনাকে তুলে এনে চাপ দিয়েছিলেন নবাব মহলে, আর নবাবের মৃত্যু হতে না হতে আপনারা তার স্ত্রী পুত্রকে অত্যাচার হত্যা। ইব্রাহিম, বেরিয়ে যাও এখান থেকে। তাই যাচ্ছি, তবে মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের কেউ প্রতিবাদ করবেন না থাকলেও এই ইব্রাহিম কোনোদিন চুপ করে বসে থাকবে না। আমি জীবন দিয়ে হলেও তাদেরকে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। আর তুমিও জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না, চলুন উজির সাহেব, আমরা আমাদের কাজে এগিয়ে যাই। চলুন। খোদা, এই কি লিখেছিলে আমার কপালে? স্বামী একা ফেলে এই পরপারে চলে গেল। এখন আমি এই অবুঝ শিশু, আমি এখন এই অবুঝ শিশুকে কেমন করে আমি থাকবো, আর কেমন করে এই রাজ্য পরিচালনা করবো? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্র শিশু কামালকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। কেন? তাতে তাদের খিলাফ বলে উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলীকে হবে তার প্রধান। ইব্রাহিম, আমি গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো আমি পালিয়ে যাব না। আমি কিছুতে পারবো না। মরতে যদি হয় আমি এখানেই মরবো। স্বামী সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আপনি কি তাহলে যাবেন না? আপনি কি রূপনগরের সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না না, তা কখনো হতে পারে না। কামালকে বাঁচাতে হবে। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে আমাদের একদিন রুখে দাঁড়াতে হবে, এগিয়ে দিতে হবে ওদের চিন্তার। এসো এসো ভাই কামাল, তোমাকে মরতে দেব না। এসো আমার সঙ্গে। হায় খোদা, একই তুই করলি। আমার মুখ দেখে কামালকে ঘেরে নিলি। আমি কেমন করে থাকবো খোদা? আমি কেমন করে থাকবো? আমি কেমন করে থাকবো? শিশু কামালকে হত্যা, বেগম হোসনাবান হত্যা, এই সিপাহ ছাড়া জালিম কার পদবি একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? আজই হবে তোমার জীবনের চিনিমিনি খেলা। এবার আমি তোমাকে আমার এই হাতের তলোয়ার তোমার বুকে পারবে না, পারবে না জাফর আলী খান। কেন পারবো না? তোমার আমার জীবনের স্বপ্ন পূরণ হবে না। কেন হবে না? এই জন্যই যে শিশু কামাল পালিয়ে গেছে। পালিয়ে গেছে?
পালিয়ে গেছে প্রাসাদের কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শয়তান ইব্রাহিম তাকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য ঘটনা, আমি তা ভেবেই পাচ্ছি না। শত শত পাহারা থাকতেও কেমন করে পালিয়ে গেল। আমিও ভাবতে পারছি না জাফর আলী খান, এখন আমাদের কি করব? যেমনই করে হোক শিশু কামাল হত্যা করতেই হবে। আরে আপনি ভাববেন না হুজুর সাহেব, যেখানে শিশু কামাল ওই ইব্রাহিমকে হত্যা করব। শোনো জাফর আলী খান, তোমার আমার পথ পরিষ্কার করতে হলে শিশু কামালকে যত দ্রুত সম্ভব পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে হবে। চলুন আমরা আমরা কাজে এগিয়ে যাই। তাই চলুন। হায় খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এই এক করে আমার জীবন আমি কেমন করে কাটিয়ে যাব। খোদা, তুমি আমাকে একটু উপায় করে দাও। খোদা, তুমি আমাকে একটা উপায় করে দাও। ওই ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি, কদমালি। কে আমাকে এই নিশি রাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, হ্যাঁ আমি ইব্রাহিম। আসুন। এই নিশি রাত্রে গরিবের বাড়িতে আপনি কেন এসেছেন? এসেছি এই ছেলেটিকে তোমায় দান করতে। তুমি তাকে যত্ন করে মানুষ করবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। দাও ভাই। নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি চিরদিন গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দিবে। তুই কোনো দুঃখ করিস না ভাই, আমি আবার এসে তোকে দেখে যাব, দেখে যাব। এসো বাবা কামাল, তুমি আমার কুলে এসো। জাফর আলী খান, বলুন হুজুর সাহেব। কোথা থেকে যে কি হয়ে গেল আমি ভেবেই পাচ্ছি না। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না হুজুর সাহেব। ইব্রাহিম ও শিশু কামাল ওদেরকে আমি নির্মমভাবে হত্যা করব। না তাই করো। না, জাফর আলী খাঁ যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদের কাজের প্রতিদান দিতে। প্রতিদান? খোদা যার ভাগ্যে মৃত্যু লেখনি, শত চেষ্টা করলে কেউ পারে না তাকে মারতে। তাই শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চান আপনার এই শিশু কামালকে আমরা হত্যা করতে চাই? নিশ্চয়, যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজই কামালকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হতো। বেগম সাহেবা, চুপ করো। আজ তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি, তাই ভাবছি এই বেঈমানদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়। শাস্তি? বেগম সাহেব, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে।
আমরা এই নবাব মহলের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে অর্থের বিনিময়ে হাত করে নিয়েছি। তাই আপনি যদি আপনার জীবনকে সুরক্ষিত থাকতে চান তাহলে আমাদের কথা মতো আপনাকে এই প্রাসাদে থাকতে হবে, নতুবা আপনার স্থান হবে এই অন্ধকার কারাগারে। কি এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে বন্দী করতে চাও? এই কে আছিস? পরিচয় দিয়ে দাও। কেউ নেই বেগম সাহেবা, আজ আর আপনার ডাকে কেউ সাড়া দেবে না। প্রহরী, বেগম সাহেবকে বন্দী করো, তাকে বন্দী করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে বন্দী করবে, যাও বন্দী করো, যাও। ও খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দী। খোদা, তুমি এই নিমক হারাম বেঈমানদেরকে শাস্তি দাও। খোদা, তুমি শাস্তি দাও। তার আপনি সচোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান, অন্ধকার কারাগারে বসে সেদিনের অপেক্ষা করুন। যান যান প্রহরী। চলো জবরিকা, আমরা সিদ্ধান্তে এগিয়ে যাই। হ্যাঁ, তাই চলুন।